শেখ হাসিনা এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী ঘোষণার পর থেকে বিএনপি আওয়ামী লীগ এক তারেক রহমানের কথায় খুশি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এদিকে রাষ্ট্রপতির অধীনে আজই দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি যদি আওয়ামী লীগ বা বিএনপি হয়ে থাকেন, আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখে দেব, না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারেক রহমান ফিরতে পারলে শেখ হাসিনা কেন ফিরতে পারবেন না? শেষ কথা এটাই যে এরপর কি তবে শেখ হাসিনা ফিরছেন? তারেকের মতো রাষ্ট্রই তাকে সকল অভিযোগ থেকে মুক্ত করে ফিরিয়ে আনবে? আমরা সব মিথ্যা না, কবে সেটা আমরা সব মিথ্যা না, সবার ব্যাপার মাত্র তাদের যাবল জীবন যেটা ছিল তারা এখন মুখরিত হয়ে গেছে, তাই না? তাহলে মামলা যারা খায় তারা পরবর্তীকালেই দেশ এবং জাতির নেতা হয়, তারা পুনরায় ক্ষমতা আসেন। জাতীয় নাগরিক পার্টি তার নেতৃবৃন্দ, এবি পার্টি তার নেতৃবৃন্দ, এরা যে এখন সকল রকম ঢাকনা খুলে, মুখোশ খুলে, আবরণ খুলে সত্যিকার অর্থে তাদের যে প্যারেন্ট পার্টি, তাদের যে প্রধান আদর্শিক অবস্থান এবং দল জামায়াত ইসলামের কাছে ফিরে যেতে পারছে। 5 আগস্টের পরবর্তী সময় ডক্টর মুজিব যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, তখন জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের যত মানবাধিকার সংস্থা আছে এবং বিশ্বের যতগুলা প্রভাবশালী রাষ্ট্রের সাথে আওয়ামী লীগের ভালো সম্পর্ক ছিল, প্রত্যেকটা দেশ এই বিষয় নিয়ে বিবৃতি জানিয়েছে। শুধু তাই নয়, আগামীতে যে নির্বাচন হচ্ছে সে বিষয় নিয়েও জাতিসংঘ বক্তব্য দিয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ বক্তব্য দিয়েছে এবং ভারত বলেন, রাশিয়া বলেন, তারাও তাদের বক্তব্য দিয়ে ক্লিয়ার করে দিয়েছে। তারা বলেছে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, সকল দলের অংশগ্রহণের নির্বাচন হতে হবে এবং কোনো দলের যাতে রাজনীতি নিষেধাজ্ঞাতে আনা হয় সে ব্যাপারে তারা ক্লিয়ারলি বলে দিয়েছে। এত কিছু হওয়ার পরও ডক্টর সরকার আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছে সেটা এখন তুলে নাই এবং আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করতে পাবে সে ব্যাপারেও কিছু বলে না। চট্টগ্রামের পলো গ্রাউন্ডে তারেক রহমানের জনসভা বিএনপি এবং বাংলাদেশের জন্য বা বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হওয়ার কথা ছিল। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন চেয়ারম্যান হয়েছেন। প্রথম জনসভায় চট্টগ্রামে প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু বাস্তবতা ভিন্ন কাহিনী বলছে। যেখানে চট্টগ্রামের মতো বিএনপির ঐতিহ্যবাহী শক্তিশালী অঞ্চলে জনসমুদ্র দেখার কথা ছিল, সেখানে দৃশ্যমান হয়েছে স্পষ্ট জনবিচ্ছিন্নতা। বিশেষ করে চট্টগ্রামে তারেক রহমানের সাম্প্রতিক জনসভার চিত্র সোশ্যাল মিডিয়ায় বিএনপির নেতাকর্মীদের ঝিমিয়ে পড়া ভাব সেই প্রশ্নটিকেই বড় করে সামনে নিয়ে এসেছে। মানুষ কি তবে তারেক রহমান এবং বিএনপির বর্তমান রাজনৈতিক কৌশল থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে আমাদের দেশটাকে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে গেছে। এখন একটা নির্বাচন দিয়েছে, অথচ আওয়ামী লীগের নির্বাচন করতে দেবে না। যেখানে 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগ 48% ভোট পায়, আর আজকে সেই আওয়ামী লীগ বা সমস্ত ভোটারদেরকে বঞ্চিত করতে চাচ্ছে মিথ্যা মামলা দিয়ে, সাজা দিয়ে, নানাভাবে হয়রানি করে আমাদের দেশের সমস্ত মানুষকে আজকে একেবারে বঞ্চিত করে দিচ্ছে। কোনো গণতন্ত্র নেই, এখন হচ্ছে স্বৈরতন্ত্র এবং জঙ্গি শাসন। তো কথা কথা আমাদের নেতাকর্মীদের হত্যা করে একটা মিথ্যা বয়ান দিয়েছে, 1400 লোক নাকি আমরা হত্যা করেছি, কিন্তু দেখা গেল সেই জুলাই 16 তারিখ থেকেই প্রথম ছাত্রলীগের ছেলেকে হত্যা করলো, যুবলীগের জুলাইকে পা বেঁধে ঝুলিয়ে মারলো, পুলিশকে হত্যা করলো, 460টা থানা লুট করলো, লুটের অস্ত্রশস্ত্র আবার বিক্রি করে খায় এবং এই অবৈধ অস্ত্র এবং নিয়ে আজকে সারা দেশ একটা জঙ্গির দেশে পরিণত হয়েছে। প্রতিদিন আমাদের কারাগারে মানুষ হত্যা করছে, প্রায় 112 জনকে কারাগারে হত্যা করেছে। এই অবস্থা, মানুষের কোনো মৌলিক অধিকার নাই, গণতান্ত্রিক অধিকার নাই, মানুষের বেঁচে থাকাটাই একটা কঠিন হয়ে গেছে। জঙ্গি ইউনূস, বিএনপি এবং জামাত শিবির এদের দ্বারা ইউনিয়ন, ওয়ার্ড, জেলা, উপজেলা নেতাকর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। কথায় কথা মানুষ হত্যা করছে, মা বাবা ভাই বোন কাউকে ছাড়ে না, এমনকি শ্বশুরবাড়ির লোকে ছাড়ে না। সবার বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি, কেউ ঘরে থাকতে পারে না। মাসের পর মাস আমাদের ছেলেপেলেরা মানে মাঠে ঘাটে কোথায় থেকে যাচ্ছে, থাকা নাই, খাওয়ার জায়গা নাই। এই অবস্থার মধ্যে দিয়ে দেশ চলছে। এই অন্ধকার যুগ থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। আমরা বলেছি আমরা নির্বাচন করতে চাই। বিএনপি সবসময় নির্বাচন বর্জন করেছে, আমরা বয়কট করি না, আমরা নির্বাচন করতে চাই। আওয়ামী লীগের উপর থেকে যে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হবে। কারণ আওয়ামী লীগ এদেশের একমাত্র সংগঠন, যে সংগঠন 1949 সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে দেশের স্বাধীনতা এনে দেন। আওয়ামী লীগ কখনোই নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়নি। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত হিসাব করে দেখা যায় যে 13টা নির্বাচন হয়েছে, সে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে। 9 বার আওয়ামী লীগ সরকার গঠন করেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে। আর অপরদিকে ওই বিএনপি অথবা অন্যান্য দল যা আমরা দেখি, 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে, এই যে হত্যাকু ষড়যন্ত্রের মাধ্যমে যে ক্ষমতা দখলের পালা, তারপরে এদেশের মানুষের জীবনে শান্তি ছিল না, উন্নতি ছিল না। অথচ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে গিয়েছিলেন। আপনারা দেখেছেন যে জিয়া রহমান ক্ষমতা আসার পর এই জামাত শিবির, যারা পাকিস্তানি হানাদার বাহিনী দোসর ছিল, আলবদর রাজাকার বাহিনী গঠন করে মেয়েদেরকে সেনাবাহিনী ক্যাম্পে দিয়ে তাদের উপরে নির্যাতন, ঘরবাড়ি লুটপাট, আগুন দেওয়া, পোড়ানো, এই তাদেরকে আবার রাজনীতি করার সুযোগ, ভোটের অধিকার সুযোগ দিয়েছিল। যে গোলাম আজম পাকিস্তানের পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিল, তাকে ফেরত নিয়ে আসা, অর্থাৎ স্বাধীনতার যে চেতনা, স্বাধীনতার যে লক্ষ্য, 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করে বাংলাদেশটাকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছিল। আওয়ামী লীগ সরকারে আসার পর
বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। 21 বছর পরে আমরা সরকার গঠন করার সুযোগ পেয়েছিলাম। বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মৌলিক চাহিদা আমরা পূরণ করেছি, দেশকে উন্নত করেছি, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছি, জঙ্গিদের দমন করেছি, জঙ্গিদের হাত থেকে দেশকে আমরা রক্ষা করেছিলাম। কিন্তু সেই জঙ্গিদের সাথে নিয়েই ইনুস যে এত মিষ্টি ভালো ভালো কথা বলতো, কিন্তু সে যে একটা চোর এবং সে যে জঙ্গিদের সাথে নিয়ে চলতো এবং 6,000 টাকা বেতনের গ্রামীণ ব্যাংকের এমডির হাজার হাজার কোটি টাকার সম্পদ, হাজার হাজার কোটি টাকার সম্পদ দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কোথা থেকে পেলো সে? এই প্রশ্নের উত্তরটা কখনো কেউ করে না। কেন করেনি আমি জানি না, কিন্তু আজকে যদি আমি দেখি সমস্ত জায়গায় তার কোথায় না সম্পদ আছে। সেই লুক্সেমবার্গ, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, আমেরিকা, পৃথিবীর বিভিন্ন জায়গায় সে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। কার টাকা? কোথেকে পেল টাকা? 6,000 টাকা বেতনের কর্মচারী এত টাকা আসে কোথা থেকে? কাজে এরা মানুষের রক্ত চুষে খাওয়া, আর নিশ্চয় কোনো 2 নম্বরই ব্যবসা ট্যাবসাতে আসা হয়, অস্ত্র চোরা কারবারি। নইলে বাংলাদেশে জঙ্গিদের দমন করলাম, সমস্ত চোরা কারবারিদের সে ছেড়ে দিল, যত অস্ত্র চোরা কারবারি, জঙ্গি, সন্ত্রাসী, খুনি, তাদেরকে সব ছেড়ে দিল। ছেড়ে দিয়ে জেলখানা ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের। অকথ্য নির্যাতন চলছে জেলখানা আমাদের নেতা কর্মীদের উপর। ঠিকমতো খাবার দেয় না, তাদের স্লো পয়জনিং করে মেরে ফেলা হচ্ছে, তাদের উপর এমন অত্যাচার করে যে তারপরে যখন মুমূর্ষু অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যায়, এই মুমূর্ষু রোগীর হাতে হ্যান্ডকাপও পরিয়ে দেয়। যে হাতে অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তাদের আজকে হ্যান্ডকাপ পরায়। আর যারা এদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে এবং মা বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীতে তুলে দিয়েছে, বুদ্ধিজীবী হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, আজকে তাদের গলায় ফুলের মালা ওঠে আর আমাদের মুক্তিযোদ্ধাদের অপমাননা করে, সমস্ত স্মৃতির জন্য মুছে দিয়েছে। এই তারেক রহমান 32 নম্বর আগুন দিয়ে পুড়িয়েছে। যুবদলের সেই কি রোমান হাওলাদার, সে প্রথম আগুন দেয়। এরপরে তো ইউনূসের বাহিনী আছেই, তারা যে 32 নম্বর বারবার 32 নম্বরের উপর হামলা, আগুন দিয়ে পুড়িয়েছে, লুটপাট করেছে। ওর ইট কাঠেও তাদের ভয়, কোনো কিছু হলেই সেখানে আগে ছুটে যায়, সেখানে আবার আগুন দেওয়া, আবার ভাঙা। এদের ভাঙার আর শেষ হয় না। বাংলাদেশটাকে ভেঙে দিচ্ছে, দেশের মানুষের জীবনটা ভেঙে তছনছ করে দিচ্ছে। আর 32 নম্বর তো ভেঙেছে এবং মুক্তিযুদ্ধের সব স্মৃতি ছিল। আর আমাদের তো কিছুই নাই। আমাদের যেখানে মানে গণভবন তো এটা তো সরকারি ভবন, কিন্তু আমাদের যা কিছু ছিল সব লুটপাট। মানে আমাদের যেখানে যা ছিল, আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষের বাড়ি লুটপাট করেছে। এটা লুটপাট চুরি ছাড়া আর কিছু যায় না। আজকে নির্বাচন নামে প্রহসন করে তারা ক্ষমতায় যেতে চায়, জনগণের ভোটের অধিকার হরণ করতে চায়। কাজে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে। যে আমাদের কথা স্পষ্ট, আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, আওয়ামী লীগের নির্বাচন করার সুযোগ দিতে হবে। আমি ডক্টর ইউনূসকেই চ্যালেঞ্জ করি, সে আসুক না, ইলেকশন করে দেখুক, জনগণের ভোট নিয়ে ক্ষমতা যাক। কাজে এই লোকটা আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল। তার দোষর হলো এই জিয়াউর রহমান, যেটা রেখে গেছে তার সন্তান, যে 17 বছর পর যে মুচলেখা দিয়ে চলে গিয়েছিল, জীবনে রাজনীতি করবে না, 17 বছর পরে দেশে ফিরে এসেছে। আর সেই সাথে জামাত শিবির, এনসিপি পার্টি নামে আরেকটি পার্টি, যত জঙ্গি এরা সব এক হয়েছে। কারণ তারা জানে যে আওয়ামী লীগ ইলেকশন করলে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে। তাই কিভাবে সে ভোট চুরি করবে, এখন সেই তালে আছে। কাজে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করবার জন্য আমি সবাইকে আহ্বান জানাই, এবং যে যেখানে আছেন আপনারা ওখানে স্থানীয় রাজনীতিবিদ, সরকার, তাদের সামনে তুলে ধরতে হবে যারা কত ফ্রড। আর আওয়ামী লীগের নামে মিথ্যা কথা বলেছে। 1400 লোক নাকি আমি হত্যা করেছি। 1400 লোক কোথায় হত্যা করলাম? তারা বললো জাতিসংঘ আবার সেই রিপোর্ট লিখলো, অথচ দেখা গেল মাত্র 600 জনকে তারা আর্থিক সহায়তা দিয়েছে, প্রজ্ঞাপন জারি করেছে 800 জনের। তো বাকি কারা? আর এই হত্যা তো আমরা করিনি। 15 জুলাই থেকে যত হত্যাকাণ্ড, অগ্নিসন্ত্রাস যারা করেছে সবই তো ইউনূসের বাহিনী, যে ওই জামাত শিবির, এনসিপি সমন্বয়ক, এবং তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছে। যারা অপরাধী বলেই তো ইন্ডেমনিটি দেওয়া হলো। অপরাধী না হলে তার ইন্ডেমনিটি দিত না। এটা তো বাস্তবতা, এটা সবাইকে মনে রাখতে হবে যে এইভাবে ইন্ডেমনিটি দিয়েছে। যত মামলা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে, কর্মীদের বিরুদ্ধে, এবং সেটা সারা মানে বিশ্বজুড়ে অপপ্রচার চালাচ্ছে। কাজে অপপ্রচার যাতে না করতে পারে তার জন্য এবং সঠিক তথ্যটা সবাইকে তুলে ধরতে হবে। কাজে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ এই অন্ধকার কেটে যাবে, বাংলাদেশের মানুষের জীবনে আবার ফিরে আসবে। আমরা 15 বছর 7 মাস একটানা সরকার থেকেছি। বাংলাদেশে আর কোনো সরকার এতদিন থাকতে পারে নাই, যার জন্য আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সেই বাংলাদেশটাকে আজকে এই ইউনূস, তারেক জিয়া আর ওই জামাত ইসলামী মিলে ধ্বংস করে দিয়েছে। কাজে ধ্বংসের হাত থেকে দেশকে আবার উদ্ধার করতে হবে, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আনতে হবে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগের সকল নেতা কর্মী এবং 14 দল মুক্তিযোদ্ধা যাদের বিরুদ্ধে যত মামলা দিয়েছে, সেই সাবেক চিফ জাস্টিস থেকে শুরু করে সেনাবাহিনী অফিসার, পুলিশ, তাদের বিরুদ্ধে যত মামলা, সব মামলা প্রত্যাহার করতে হবে এবং সকলকে কারাগার থেকে মুক্ত দিতে হবে। বিনা বিচারে, বিনা কারণে মামলা দিয়ে সবাইকে হয়রানি করা। মোট 10 কাঠা জমির জন্য আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে 6 বছর 7 বছর করে এক একজনের শাস্তি দেয়। তো ইউনূসের যে 4080 কাঠা জমি, তার কয়বার শাস্তি হবে সেটা একটু বিচার করে দেখেন। একটা দুর্নীতিবাজ চোর আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ জনতার জয় হবে। খোদা হাফেজ। জয় বাংলা। প্রথমেই আসুন বিএনপির রাজনৈতিক যাত্রাটা একটু দেখে আসি। 1978 সালে জিয়াউর রহমানের হাতে জন্ম নেওয়া এই দলটি স্বাধীনতা যুদ্ধে কোনো ভূমিকা পালন করেনি। একটি কিংস পার্টি হিসেবে তাদের জন্ম। জিয়া, যিনি পাকিস্তানের আইএসআই এর গুপ্তচর বলে অভিযুক্ত হয়েছিলেন, বন্দুকের নল দিয়ে ক্ষমতা দখল করেছিলেন এবং হ্যাঁ না ভোটে জনগণের বা গণভোটের মতো হাস্যকর প্রক্রিয়া চালিয়ে রাজাকারদের রাজনৈতিক সুযোগ দিয়েছিলেন তিনি বাংলাদেশে। বিএনপি কখনো এককভাবে সরকার গঠন করেনি, তাদের সাফল্য জোটের উপর নির্ভর করে। তারেক রহমান, যিনি 2001-এ হাওয়া ভবন গড়ে মিস্টার 10% হিসেবে পরিচিত হন, 21শে আগস্টের গ্রেনেড হামলার
যার নাম জড়িত দলের অভ্যন্তরে বিভেদ সৃষ্টিকারী হিসেবে তিনি পরিচিত। তার নেতৃত্বে বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। লন্ডন থেকে আদেশ আর বাংলাদেশে খালেদা জিয়ার নির্দেশের দ্বন্দ্বে পড়েছিল দলটি। তার নামে 84টি মামলা এবং দুর্নীতির অভিযোগ তাকে নির্বাচনে যোগ্যতাহীন করে তুলেছিল। খালেদা জিয়ার অসুস্থতা তার জন্য সুযোগ তৈরি করলেও দলের তৃণমূল নেতৃত্ব তার প্রতি সন্তুষ্ট ছিল না। অনেক নেতা যেমন রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বা নাজমুল হুদা বিএনপি ছেড়ে চলে গেছেন। এবার একটু বিএনপি জামায়াতের একসঙ্গে চলা রাজনৈতিক ইতিহাসটা দেখে চলুন। বাংলাদেশের রাজনীতি মূলত স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে দুই শক্তির লড়াইয়ে বিভক্ত। জামায়াত ইসলামী যা 1941 সালে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির ফসল হিসেবে জন্ম নিয়েছে, স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে 1971 30 লক্ষ মানুষের হত্যায় সহযোগিতা করেছে যুদ্ধাপরাধের দল তারা পাকিস্তানে পালিয়ে যায় এবং পরে জিয়াউর রহমানের মাধ্যমে রাজনীতিতে ফিরে আসে। জামায়াতের নির্বাচনী ইতিহাস দেখলে বোঝা যায় তারা কখনো এককভাবে সরকার গঠন করতে পারেনি। 1970 একটি আসনও জেতেনি। 1979 সালে নাম বদলে ডেমোক্রেটিক লীগ হিসেবে ব্যর্থ হয়। 1986 সালে 10 আসন, 1991 সালে 18 আসন, 1996 এ 3 আসন, 2001 এ 17 আসন এবং 2008 এ মাত্র 2 আসন। এগুলো সবই জোটের ফলে। জামায়াতের নেতা শফিকুর রহমানের ব্যক্তিগত রেকর্ড দুর্বল। 2018 সালে 39,000 ভোট পেয়েও তিনি জিতেননি। এই দলটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কখনো 20 আসন ছাড়িয়ে যেতে পারেনি, কারণ তাদের জনসমর্থন, সাম্প্রদায়িকতা এবং অপশক্তির উপর নির্ভরশীল যুদ্ধাপরাধের দল হিসেবে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু তাদেরকে এখন ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। আমেরিকা চাইছে তাদেরকে ক্ষমতায় বসাতে। ইউনূসের ভূমিকা আরো জটিল। তিনি 1993 সালে আমার দল 2007 নাগরিক শক্তি গঠন করলেও কখনো নির্বাচনে অংশ নেননি। তার রাজনীতি মূলত অস্থিরতা সৃষ্টি করে আমেরিকায় পালিয়ে যাওয়ার চক্র। জিয়ার আমলে অগ্রণী ব্যাংক থেকে লোন নিয়ে ক্ষুদ্র ঋণ প্রকল্প শুরু করলেও তার প্রধানমন্ত্রী হওয়ার দক্ষতা নেই। বর্তমানে তিনি অবৈধভাবে নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের তোড়জোড় করছেন, যা বিএনপি জামায়াত এনসিপির মধ্যে ক্ষমতা ভাগাভাগির পরিকল্পনা। কিন্তু এই তিনটি শক্তির কোনোটিরই একক জনপ্রিয়তা নেই। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন অসম্ভব, কারণ 1996 সালে খালেদা জিয়ার আওয়ামী লীগ বিহীন নির্বাচন মাত্র 21% ভোট পড়ায়ও 4 মাস টেকেনি। একইভাবে বর্তমান নির্বাচন যদি 50 থেকে 60 ভাগ ভোটার উপস্থিতি না পায়, তা আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য হবে। জামায়াত কথিতভাবে 100 আসন দাবি করেছে, যা বিএনপিকে ফাঁদে ফেলবে। জামায়াত এখন বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন দখল করে এগিয়ে যাচ্ছে, যখন বিএনপি পিছিয়ে পড়েছে বলে অনেকেই মনে করছেন। কিন্তু যে 100 আসনের ব্যাপারটা, এটা বোধহয় ভুল, কারণ হচ্ছে জামায়াত তো পুরো ক্ষমতা চাইছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের চট্টগ্রামের সভা একটি লক্ষণীয় ব্যর্থতা। চট্টগ্রাম, যা বিএনপির ঘাঁটি বলে পরিচিত, সেখানে তারেকের প্রথম সমাবেশে জনসমাগম অত্যন্ত কম ছিল। পলো গ্রাউন্ডে উপচে পড়ার পরিবর্তে মাঠ ফাঁকা, নেতাদের বডি ল্যাঙ্গুয়েজে ক্লান্ত ভাব এবং সভা তাড়াহুড়ায় শেষ করা। সোশ্যাল মিডিয়ায় বিএনপির নেতাকর্মীদের উদ্যমহীনতা স্পষ্ট। কোনো বড় আলোড়ন নেই যখন জামায়াত সোশ্যাল মিডিয়া দখল করে রেখেছে। এটি দলের অভ্যন্তরীণ গ্রুপিং এবং কোন্দলের ফল, যা জিয়া এবং খালেদা জিয়ার আমলেও সমস্যা ছিল। তারেকের লন্ডন ভিত্তিক নেতৃত্ব দেশের মাটিতে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে, বিশেষ করে যখন তিনি ইউনূস সরকারের সাথে আতাত করে প্রধানমন্ত্রীত্বের মতো নিরাপত্তা নিচ্ছেন এবং তার বিরুদ্ধে কিছু বলছেন না। আমেরিকান পরিকল্পনা ফাঁস হওয়ায় জনগণ বিএনপি থেকে সরে যাচ্ছে, কারণ তারা বুঝে গেছে যে এটি স্বাধীনতা বিরোধী শক্তির খেলা চলছে বাংলাদেশে। চট্টগ্রামের পলো গ্রাউন্ডে তারেক রহমানের নির্বাচনী সমাবেশটি ছিল তার দেশে ফেরার পর অন্যতম বড় শোডাউন। উত্তর এবং দক্ষিণ চট্টগ্রাম থেকে দলীয় কর্মীদের স্রোত নামলেও টাইগার পাস থেকে নিউ মার্কেট পর্যন্ত জনসমুদ্রে পরিণত হওয়ার কথা ছিল। অথচ বাস্তবতা হলো সমাবেশ স্থলে উপস্থিতি ছিল অত্যন্ত হতাশাজনক। মঞ্চে উপস্থিত নেতাদের শরীরী ভাষায় ছিল ক্লান্তির ছাপ, যে কথা আগে বললাম। আর তারেক রহমান যখন প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন, ততক্ষণে মাঠ ফাঁকা হতে শুরু করেছে। এই দৃশ্যপটের নেপথ্যে রয়েছে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতা এবং একটি সাজানো নির্বাচনের নীলনকশা। তথাকথিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ সরকার নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে যে একতরফা নির্বাচনের আয়োজন করছে, বিএনপি সেটিকে তাদের জন্য খালি মাঠে গোল দেওয়ার সুযোগ মনে করে খুব আত্মতুষ্টিতে ভুগছে। প্রধানমন্ত্রী তো হয়ে গেল, দল তো ক্ষমতায় চলে এসেছে, এরকম একটা ভাব। কিন্তু তারা বুঝতে ব্যর্থ হচ্ছে যে মাঠটি আসলে তাদের জন্য মসৃণ নয়। আমেরিকা এবং পশ্চিমা শক্তির আশীর্বাদ পুষ্ট হয়ে জামায়াত ইসলামী এবং এনসিপির মতো দলগুলো ভেতর থেকে কলকাঠি নাড়ছে, যা বিএনপির জন্য এক ভয়াবহ রাজনৈতিক ফাঁদ। সোশ্যাল মিডিয়া, যা গত এক দশকে বিএনপির আন্দোলনের অন্যতম হাতিয়ার ছিল, সেখানেও দলটির নেতাকর্মীরা এখন অদ্ভুতভাবে নীরব। জামায়াত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন শিবির যখন সোশ্যাল মিডিয়া দখলে নিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে, তখন বিএনপির কর্মীরা পারিবারিক অনুষ্ঠান আর ব্যক্তিগত জনসংযোগে ব্যস্ত। তাদের এই আচরণের পেছনে কাজ করছে একটি ভ্রান্ত ধারণা যে তারা ক্ষমতায় চলে এসেছে। আন্তর্জাতিক শক্তি এবং প্রশাসনের আনুকূল্যে বিএনপি ক্ষমতায় আসছেই বা আসবেই বা চলে এসছে। কিন্তু রাজনীতিতে এই অটোমেটিক পাস বা অটো পাস করার সংস্কৃতি যে বুমেরাং হতে পারে, তা তারা অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে। জনগণ দেখছে তারেক রহমান দেশে ফিরে অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে টু শব্দটি করছে না। সরকার তাকে প্রধানমন্ত্রীর সমমর্যাদায় নিরাপত্তা প্রোটোকল দিচ্ছে, যার বিনিময়ে তিনি হয়তো এক অঘোষিত সমঝোতায় পৌঁছেছেন, মানে ইউনূসের সঙ্গে তিনি ডিনার করছেন। এই আতাতের রাজনীতি সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। তারা দেখছে ভোটের অধিকার আদায়ের নামে আসলে ক্ষমতা ভাগ বাটোয়ারার এক নোংরা খেলা চলছে এবং তারেক রহমান সেই খেলার অংশ, যেখানে জনগণের কোনো ভূমিকা নেই। রাজনৈতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় বিএনপি কখনোই একক জনপ্রিয়তায় সরকার গঠন করার সক্ষমতা অর্জন করতে পারেনি। জিয়াউর রহমানের হাত ধরে বন্দুকের নলে ক্ষমতা দখল এবং পরবর্তীতে বিভিন্ন দলছুট এবং স্বাধীনতা বিরোধী শক্তির সমন্বয়ে দলটি গঠিত হয়েছিল। আজ সেই দলটির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান, যার বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সম অভিযোগ, মিস্টার 10% হিসেবে পরিচিত রয়েছে। 21 আগস্টের গ্রেনেড হামলার মামলা রয়েছে। তারেক রহমানের নেতৃত্ব নিয়েও দলের ভেতরে রয়েছে চরম অসন্তোষ। দীর্ঘ সময় লন্ডন থেকে দল পরিচালনা করতে গিয়ে তিনি দলের নিবেদিত প্রাণ অনেক নেতাকে কোণঠাসা করেছেন, যার ফলে তৃণমূলের সৃষ্টি হয়েছে গ্রুপিং এবং বিভক্তি। চট্টগ্রামের জনসভায় ব্যর্থতা সেই অভ্যন্তরীণ কন্দলেরই বহিঃপ্রকাশ। দলের জ্যেষ্ঠ নেতারা যখন দেখেন যে লন্ডনে ভার্চুয়াল মিটিং আর মাঠের রাজনীতির বাস্তবতায় আকাশ পাতাল তফাৎ, তখন
তারা উৎসাহ হারিয়ে ফেলেন। তাছাড়া জামায়াতের সাথে আসন ভাগাভাগি নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে তা বিএনপির অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। যদি তারেক রহমান জামায়াতের এই ফাঁদে পা দেন তবে বিএনপির রাজনৈতিক সমাধিরচিত হওয়া সময়ের ব্যাপারে তা বিএনপি নিজেরাই বলছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতিহাসের প্রতি বিএনপির দ্বিমুখী আচরণ। চট্টগ্রামে তারেক রহমান যে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিলেন তার ঢিল ছোড়া দূরত্বেই অবস্থিত সেই সার্কিট হাউস যেখানে তার পিতা জিয়াউর রহমান নিহত হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের টানা 15 বছরের শাসনামলে জিয়ার স্মৃতি বিজড়িত এই জাদুঘরটি রাষ্ট্রীয় খরচে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। অথচ 5 আগস্টের পর আমরা দেখলাম ধানমন্ডি 32 নম্বরে বাঙালির স্বাধীনতার সূতিকাগারটি কিভাবে গুড়িয়ে দেওয়া হলো এবং বিএনপি তার সঙ্গে জড়িত ছিল। এই যে ধ্বংসাত্মক রাজনীতি এবং ইতিহাসের প্রতি অশ্রদ্ধা তা চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজকে ব্যথিত করেছে। চট্টগ্রামের ইতিহাসও এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। যে শহরে জিয়াউর রহমান নিহত হয়েছিলেন সেই শহরের অবকাঠামো উন্নয়নে বিএনপির কোনো অবদান নেই। শেখ হাসিনা সরকারের আমলে গড়ে ওঠা সমস্ত আধুনিক স্থাপনা এবং যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে তারেক রহমান জনসভায় এসেছেন, অথচ নিজ দলের কোনো কৃতিত্ব তিনি দেখাতে পারেননি। এই পরস্পর বিরোধিতা সাধারণ মানুষের কাছে স্পষ্ট। বর্তমানে ডক্টর ইউনূস এবং তার সহযোগীরা কিংস পার্টি বা এনসিপি গঠনের মাধ্যমে যে রাজনৈতিক খেলা শুরু করেছেন তা মূলত বিরাজনীতিকরণের এক গভীর ষড়যন্ত্র। 1974 সালের জোবরা গ্রামের সেই ক্ষুদ্র দানব আজ রাষ্ট্রের ঘাড়ে চেপে বসেছে। ইউনূসের কোনো রাজনৈতিক ভিত্তি নেই, তার শক্তি শুধুই বিদেশি প্রভুদের সমর্থন। তিনি এবং তারেক রহমান মিলে যে নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে যাচ্ছেন সেখানে আওয়ামী লীগের মতো দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলকে বাইরে রাখা হচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দিচ্ছে সব দলের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন টেকেনি। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা আগেই বলেছি। বিএনপি যে একতরফা নির্বাচন করেছিল তা 4 মাসও টেকেনি। বর্তমানেও যদি 2024 সালের একটি ভোটারবিহীন বা একতরফা নির্বাচন চাপিয়ে দেওয়া হয় তবে তা হবে আত্মঘাতী। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা জানে এই নির্বাচন আসলে তাদের ভোটাধিকার হরণের এক নতুন কৌশল। তাই ভোটের মাঠে মানুষের উপস্থিতি তলানিতে ঠেকবে বলে ধারণা করা হচ্ছে। জনগণ ইতিমধ্যে বলতে শুরু করেছেন এমন পাতানো নির্বাচনে তারা ভোট দিতে যাবেন না। তারেক রহমান এবং বিএনপি বর্তমানে এক গভীর সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। একদিকে অবৈধ সরকারের সাথে আতাত করে ক্ষমতায় যাওয়ার লোভ, অন্যদিকে জামায়াতের মতো ধূর্ত শক্তির সাথে কখনো আপোষ কখনো যুদ্ধ। মানুষ বুঝতে পারছে সব খেলা। এই দুইয়ের মাঝে পিষ্ট হয়ে বিএনপি তার জনসমর্থন হারাচ্ছে। মানুষ দেখছে তারেক রহমান দেশে ফিরে জনগণের কথা বলছেন না, বরং ক্ষমতার ভাগ বাটোয়ারায় ব্যস্ত। তারা দেখছে যে উন্নয়নের সুফল তারা ভোগ করেছে এতদিন তা আওয়ামী লীগের অবদান, আর বিএনপি এবং তার মিত্ররা ব্যস্ত প্রতিশোধ এবং ধ্বংসযজ্ঞে। একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ছাড়া কোনো সরকারই বাংলাদেশের স্থায়িত্ব পায় না, পাবে না। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাইরে রেখে বিদেশি প্রভুদের নীল নকশায় যে নির্বাচন হতে যাচ্ছে তা দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য অশনি সংকেত। মানুষ এই ষড়যন্ত্র বুঝতে শুরু করেছে এবং সে কারণেই তারা তারেক রহমান এবং তার দেউলিয়া রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারেক ম্যাজিক কাজ করছে না। এই নীরব প্রত্যাখ্যান আগামী দিনে এক বড় গণবিস্ফোরণের জন্ম দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। ইতিহাস কাউকে ক্ষমা করে না। সময় সব হিসাব কড়ায় গন্ডায় বুঝে নেয়। তারেক রহমান এবং তার মিত্রদের হয়তো সেই সত্যের মুখোমুখি হওয়ার সময় এসেছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে তুলে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।